দ্য শাইনিং আমেরিকান লেখক স্টিফেন কিংয়ের একটি ভৌতিক উপন্যাস। 1977 সালে প্রকাশিত এ বই স্টিফেন কিংয়ের তৃতীয় প্রকাশিত ও প্রথম হার্ডব্যাক বেস্ট সেলার বই। এ বইয়ের সাফল্যই কিংকে ভৌতিক জনরার একজন বিখ্যাত লেখকে প্রতিষ্ঠিত করেছিল। স্টিফেন কিংয়ের ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব এ উপন্যাসে রয়েছে, বিশেষত তার দ্য স্টেনলি হোটেল ভ্রমণ ও মাদকাসক্তি থেকে মুক্তির ঘটনা। 2013 সালে প্রকাশিত ডক্টর স্লিপ মুভিটি এ উপন্যাসের কাহিনীরই অনুসরণ করেই তৈরি হয়েছে। এ উপন্যাসের উপর ভিত্তি করে 1980 সালে দ্য শাইনিং চলচ্চিত্রটি নির্মিত হয়, যা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ভৌতিক মুভিগুলোর মধ্যে অন্যতম। ডাক্তারের অফিসে ড্যানির ছোট্ট শরীর শুধু একটা আন্ডারওয়্যার পরা ডাক্তারের এক্সামিনেশন টেবিলে শোয়ানো ছিল। ডক্টর এডমন্ডস, যিনি জোর দিয়ে বলেছেন তাকে শুধু বিল বলে ডাকবার জন্যে, একটা বড় কালো মেশিন টেবিলটার পাশে নিয়ে এলেন। তুমি আবার মেশিনটা দেখে ভয় পেয়ে যেও না, বিল এডমন্ডস বললেন। এটা একটা ইলেকট্রোএনসেফালোগ্রাফ, তুমি মোটেও ব্যথা পাবে না। ইলেকট্রো? আমরা সবাই এটাকে সংক্ষেপে ইইজি বলে ডাকি। আমি তোমার কপালের সাথে টেপ দিয়ে কয়েকটা তার লাগাবো, আর তারপর এই যে পিনটা দেখছো না মেশিনটার সাথে, এটা তোমার মস্তিষ্কের তরঙ্গগুলো রেকর্ড করবে। $6 মিলিয়ন ম্যানের মতো? অনেকটা সেরকমই। তুমি কি $6 মিলিয়ন ম্যানের মতো হতে চাও? জীবনেও না। বাবা বলে যে একদিন ওর শর্ট সার্কিট হয়ে এমন শক খাবে যে ওর মাথার সব চুল দাঁড়িয়ে যাবে। তোমার সাথে অবশ্যই এখানে তেমন কিছু হবে না, ডক্টর এডমন্ডস সহাস্যে বললেন। নার্স ড্যানের কপালে তারগুলো লাগাচ্ছিল। আর ইইজি করলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। কি বুঝতে পারবেন? যেমন ধরো তোমার মৃগী আছে কি না। মৃগী রোগ হচ্ছে। আমি জানি। তাই নাকি? কিভাবে? আমি ছোট থাকতে যখন নার্সারি স্কুলে পড়তাম তখন আমাদের সাথে একটা ছেলে ছিল যার এই রোগটা হতো। ওকে স্যার আর ম্যাডামরা ফ্ল্যাশবোর্ড ব্যবহার করতে মানা করে দিয়েছিলেন। ফ্ল্যাশবোর্ড? সেটা কি ড্যানি? ডক্টর মেশিনটা চালু করে দিলেন। একটা বোর্ড যেটা চালু করলে নানা রকম রং আর আলোর ঝলকানি দেখা যেত। ব্রেন্টের ওটা ধরতে মানা ছিল। কারণ আলোর ঝলকানি দেখলে মৃগী রোগীদের খিঁচুনি উঠতে পারে। দেখি ড্যানি, একদম স্থির হয়ে শুয়ে থাকো তো কিছুক্ষণ, নড়াচড়া করো না। ঠিক আছে। ড্যানি, তোমার সাথে যখন এই অদ্ভুত ব্যাপারগুলো হয় তার আগে কি তুমি কোনো উজ্জ্বল আলো দেখো? না। কোনো শব্দ শুনতে পাও ডোরবেল বাজবার মতো? না। কোনো গন্ধ, কাঠের গুঁড়ো বা কমলা লেবুর গন্ধের মতো? জি না। তোমার কি জ্ঞান হারাবার আগে কান্না পায় যখন মন খারাপ থাকে না তখনও? না, কখনোই নয়। বেশ, সব কিছু ঠিক আছে বলেই মনে হচ্ছে। আমার কি মৃগী আছে ডক্টর বিল? মনে হয় না ড্যানি। আর একটু শুয়ে থাকো, আমাদের কাজ প্রায় শেষ। বেশ। মেশিনটা থেকে লম্বা একটা কাগজ বেরিয়ে এলো। এডমন্ডস সেটাকে দেখতে দেখতে পাশের ঘরে চলে গেলেন। নার্স বলল, তোমাকে আমার ছোট্ট একটা ইনজেকশন দিতে হবে তোমার যক্ষা আছে কিনা দেখবার জন্যে, কেমন? ওটা তো আমাকে গত বছর স্কুলেই দিয়েছে, ড্যানি ভয়ে ভয়ে বলল। কিন্তু তারপর তো অনেক দিন হয়ে গেছে, আমাদের আরেকবার দেখতে হবে। আচ্ছা। ড্যানি দীর্ঘশ্বাস ফেলে নিজের হাত এগিয়ে দিল। ইনজেকশন নেবার পর ড্যানি জামা কাপড় পরে পাশের ঘরে গেল, যেখানে ডক্টর এডমন্ডস টেবিলের ওপর বসে কাগজটার দিকে চোখ রেখে পা ঝাঁকাচ্ছিলেন। তোমার হাতের এখন কি অবস্থা ড্যানি? বলে উনি ড্যানির ব্যান্ডেজ করা হাতের দিকে তাকালেন। ভালোই, কোনো ব্যথা নেই। তোমার ইইজি পড়ে মনে হচ্ছে না তোমার ব্রেনে কোনো সমস্যা আছে, কিন্তু তাও আমি এই রিপোর্টটা আমার এক বন্ধুর কাছে পাঠাবো, যার কাজই হচ্ছে এই গ্রাফগুলো অনুবাদ করা। কোনো ঝুঁকি না নেওয়াই ভালো। জি। আমাকে টনির ব্যাপারে বলো ড্যানি।
ড্যানিকে একটু অপ্রতিভ দেখালো। ও আমার একজন বন্ধু, আমিই ওকে বানিয়েছি মনে মনে, যাতে আমার একলা না লাগে। ডক্টর অ্যাডমন্স হেসে ফেললেন। উনি ড্যানির মাথায় হাত বুলিয়ে বললেন, এটা তোমার বাবা মা মনে করেন, তুমি না। ড্যানি, আমি তোমার ডক্টর। তুমি যদি আমাকে সত্যি কথা বলো তাহলে আমি কথা দিচ্ছি যে তোমার অনুমতি না নিয়ে আমি তোমার বাবা মাকে এসব কথা বলবো না। ড্যানি প্রস্তাবটা ভেবে দেখলো, তারপর ও একটু মনোযোগ প্রয়োগ করলো যাতে ও বুঝতে পারে যে ডক্টর বিল সত্যি কথা বলছে কিনা। ও ওনার মাথায় যে ছবিটা দেখতে পেল সেটা ওকে ভরসা দিল। ডক্টরের মাথার ভেতর সারি সারি করে সাজানো অনেকগুলো ফাইলিং ক্যাবিনেট, আর এক একটার গায়ে লেখা গোপন তথ্য ক থেকে গ, গোপন তথ্য ঘ থেকে ট। ড্যানি সাবধানে বলল, টনিকে আমি জানি না। ও কি তোমার বয়সী? না, ও কমপক্ষে 11 বছরের হবে, হয়তো আরও বড়। আমি ওকে কখনো সামনাসামনি দেখিনি। ও সবসময় দূর থেকে দেখা দেয়, তাই না? জি। আর তুমি জ্ঞান হারাবার আগেই ও সবসময় আসে। আমি তো আসলে জ্ঞান হারাই না, আমি ওর সাথে যাই। ও আমাকে অনেক কিছু দেখায়। কীরকম? যেমন? ড্যানি একটু চিন্তা করে বাবার তোরঙ্গের গল্পটা শোনালো, কিভাবে ওটা সিঁড়ির নিচে ও খুঁজে পেয়েছিল। আচ্ছা, আর টনি যেখানে বলেছিল সেখানে কি ট্রাঙ্কটা পাওয়া গেছে? জি, কিন্তু টনি আমাকে বলেনি, দেখিয়েছে। যেদিন তুমি বাথরুমে আটকে গিয়েছিলে সেদিন টনি তোমাকে কি দেখাচ্ছিল? আমার মনে নেই, ড্যানি দ্রুত জবাব দিল। ঠিক? জি। টনি তো দরজা লক করে দেয়, তাই না? জি না, ও তো সত্যি নয়। ও আমাকে দেখিয়ে দিয়েছিল কিভাবে লাগাতে হয়, তারপর আমি নিজেই লক করেছিলাম। আচ্ছা, টনি কি তোমাকে শুধু হারানো জিনিস কোথায় আছে তাই বলে? জি না, ও আমাকে মাঝে মাঝে ভবিষ্যতে কি হবে তাও দেখায়। তাই? জি, যেমন ও আমাকে একবার বলেছিল যে বাবা আমাকে একটা পার্কে বেড়াতে নিয়ে যাবে আমার জন্মদিনে। আমার জন্মদিন আসার পর বাবা ঠিক তাই করে। আর কি কি দেখায় ও তোমাকে? ড্যানি ভ্রু কুঁচকালো। সাইনবোর্ড। ও আমাকে প্রায়ই নানা রকম সাইন দেখায়, কিন্তু আমি তো এখনো পড়তে পারি না। তুমি কি টনিকে পছন্দ করো, ড্যানি? ড্যানি কোনো জবাব না দিয়ে মেঝের দিকে তাকালো। ড্যানি? আমি জানি না, ড্যানি বলল। আমি চাই যে টনি এসে আমাকে সব সময় ভালো ভালো জিনিস দেখাক, কারণ এখন তো বাবা মা ডিভোর্সের কথা ভাবেন না। ডক্টর বিলের দৃষ্টি এক মুহূর্তের জন্য তীক্ষ্ণ হলো, কিন্তু ড্যানি সেটা দেখতে পেল না। ও তখনও ফ্লোরের দিকে তাকিয়েছিল। কিন্তু এখনও আমাকে সবসময় খারাপ ভয়ের জিনিস দেখায়, যেমন সেদিন ও বাথরুমে যে জিনিসগুলো দেখিয়েছিল, বলতাগুলো আমাকে কামড়ে দেবার পর আমার যেমন লেগেছিল ও জিনিসগুলো দেখেও ওই রকমের লাগে। বলতাগুলো আমাকে কামড়ে দেবার পর আমার যেমন লেগেছিল ও জিনিসগুলো দেখেও একই রকম লাগে। শুধু বলতাগুলো আমার হাতে হুল ফুটিয়েছিল, আর টনি আমাকে যা দেখিয়েছে সেগুলো হুল ফুটিয়েছে এখানে। ও একটা আঙ্গুল নিজের মাথার পাশে রাখল, অনেকটা আত্মহত্যার অভিনয়ের মতো। ও কি দেখিয়েছে, ড্যানি? আমি ভুলে গেছি, ড্যানি চেঁচিয়ে উঠল। ওর মুখ দেখে মনে হচ্ছিল ও এখনই কেঁদে ফেলবে। আমার মনে হয় জিনিসগুলো এত খারাপ দেখে আমি মনে রাখতে চাই না, শুধু রেড রাম কথাটা মনে আছে। রেড রাম নাকি রেড রাম? রাম। সেটা কি, ড্যানি? আমি জানি না। ড্যানি, তুমি কি এখন টনিকে ডাকতে পারবে? আমি জানি না, এখন আমার মনে হয় টনি আর কখনো না আসলেই ভালো। আমার ভয় হয় যে ও আমাকে আবার খারাপ জিনিস দেখাবে। চেষ্টা করে দেখো, তোমার ভয়ের কিছু নেই, আমি এখানেই আছি। ড্যানি দ্বিধাজড়িত চোখে ডক্টর বিলের দিকে তাকালো। ডক্টর হেসে ওকে ভরসা দিলেন।
আমি জানি না ও আসবে কি না। সাধারণত আশেপাশে কেউ থাকলে টনি আসতে চায় না। তাছাড়া আমি ডাকলেই যে ও আসবে সবসময় এমন হয় না। তুমি চেষ্টা করে দেখো, না আসলে নেই। ড্যানি একটা নিঃশ্বাস ফেলে নিজেকে প্রস্তুত করলো। ও নিচের দিকে তাকিয়ে আস্তে আস্তে মনোযোগ বাড়াতে লাগলো। প্রথমে বাবার চিন্তাগুলো পড়বার চেষ্টা করলো। বাবা পাশের ঘরে একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল। ড্যানিকে নিয়ে বাবা চিন্তিত। ওরা একই রুমে না থাকলে ওদের চিন্তা পড়তে ড্যানির বেশ কষ্ট হয়। ও তারপর মায়ের চিন্তা পড়তে চেষ্টা করলো। আম্মু ওকে নিয়ে দুশ্চিন্তা করছে, কিন্তু আম্মু আরও একটা জিনিস ভাবছে, যে ওর মা ড্যানির দাদি একটা ডাইনি হয়ে গেছে আম্মুর বোন এইলিন একটা অ্যাক্সিডেন্টে মারা যাবার পর থেকেই। ওকে একটা গাড়ি এসে ধাক্কা মারে। হে ঈশ্বর, এরকম কিছু যাতে আমার বাচ্চার সাথে না হয়। কিন্তু ওর যদি কোনো সিরিয়াস রোগ হয়ে থাকে, ক্যান্সার, লিউকেমিয়া, যেমন জন গুন্টারের ছেলের ছিল। ও তো ড্যানির চেয়ে বেশি বড় নয়। না না, ঠিক আছে, ড্যানির কিছু হয়নি, ও ঠিক আছে, ও ঠিক আছে, এত চিন্তা করা বন্ধ করো। ড্যানি, এইলিনকে নিয়ে আয়। কিন্তু টনিকে এখনও দেখা যাচ্ছে না, শুধু ওর গলা শোনা যাচ্ছে অনেক দূর থেকে। ও গলাটার পিছে পিছে ছুটে গেল ডক্টর বিলের 2 জুতোর মাঝখানে একটা অন্ধকার গর্তের ভেতর দিয়ে। ও অন্য এক জগতে চলে গেল, রাত্রির জগৎ। একটা বাথটাবকে পাশ কাটিয়ে গেল, যেটার ভেতর বিভৎস কোনো জিনিস ডুবে আছে। একটা শব্দ শুনতে পেল ও, ছোট্ট সুরেলা ঘন্টার মতো। তারপর একটা ঘড়ি দেখতে পেল, একটা কাচের গোলকে ঢাকা। এসবকে পেছনে ফেলে ড্যানি এগিয়ে যেতে থাকলো। ও থামল। একটা মৃদু আলো ভেসে আসছিল সামনে থেকে, যেটায় ও দেখতে পাচ্ছিল যে ও একটা পাথুরে মেঝেতে দাঁড়িয়ে আছে, আর ঘরটায় মাকড়সার জালে ভরা। কোনো জায়গা থেকে একটা মেশিনের গুঞ্জন ভেসে আসছিল, কিন্তু জোরালো নয়, একঘেয়ে আর প্রাচীন। ওর সামনে টনি দাঁড়িয়ে কি যেন দেখছিল। ওর দৃষ্টি অনুসরণ করে ড্যানি বুঝতে পারল টনি দূরে একজন মানুষের ছায়ার দিকে তাকিয়ে আছে। টনি বলল, তোমার বাবাকে দেখতে পাচ্ছ? অবশ্যই ড্যানি দেখতে পাচ্ছে। এই আধো অন্ধকারেও ওর নিজের বাবাকে চিনতে কোনো ভুল হলো না। বাবা একটা টর্চ লাইটের আলোতে অনেকগুলো পুরনো কার্ডবোর্ডের বাক্সের মধ্যে কি যেন খুঁজছে। বাবা টর্চটা অন্যদিকে তাক করলো, একটা পুরনো বইয়ের দিকে। দেখে মনে হচ্ছিল সাদা চামড়া আর সোনালি সুতো দিয়ে বাঁধাই করা একটা স্ক্র্যাপ বুক। ড্যানির চেঁচিয়ে বাধা দিতে ইচ্ছে করলো বাবাকে, বলতে ইচ্ছে করলো যে সব বই খুলে দেখা উচিত নয়, কিন্তু বাবা নিশ্চিত পদক্ষেপে বইটার দিকে এগিয়ে যেতে লাগলো। ড্যানি যে যান্ত্রিক গুঞ্জনটা শুনতে পাচ্ছিল, সেটা আস্তে আস্তে আরও জোরালো হচ্ছে, হৃদস্পন্দনের মতো। আর ঘরের স্যাঁতস্যাঁতে গন্ধটা বদলে একটা তীব্র কড়া গন্ধের রূপ নিয়েছে, মদের গন্ধ। বাবার শরীরকে গন্ধটা কুয়াশার মতো ঘিরে আছে। বাবা এগিয়ে এসে বইটাকে তুলে নিল। টনির গলা ভেসে এলো অন্ধকার থেকে, এই অভিশপ্ত জায়গাটা মানুষকে অমানুষ করে দেয়, এই অভিশপ্ত জায়গা। কথাটা বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। ড্যানি আটকে উঠে অন্ধকার জগৎটা থেকে ফিরে এলো। ডক্টর বিল ওকে বলছিলেন, ঠিক আছে ড্যানি, সব ঠিক আছে, তুমি ঠিক আছো। ড্যানি আশেপাশে তাকিয়ে ডক্টরের অফিসটা চিনতে পারল। ওর সারা শরীর থরথর করে কাঁপছিল। ডক্টর ওকে জড়িয়ে ধরলেন। ও একটু শান্ত হলে তারপর অ্যাডমন্ডস প্রশ্ন করল, তুমি মানুষের ব্যাপারে কি যেন বলছিলে? এই অভিশপ্ত জায়গাটা মানুষকে অমানুষ করে দেয়, এই অভিশপ্ত জায়গা। ড্যানি মাথা নাড়ালো, আমার মনে নেই। চেষ্টা করো। পারছি না। টনি কি এসেছিল? হ্যাঁ। ও কি দেখিয়েছে তোমাকে? অন্ধকার, যন্ত্রের শব্দ, মনে নেই। তুমি কোথায় গিয়েছিলে? জানি না, আমি কিচ্ছু জানি না, আমাকে প্রশ্ন করা বন্ধ করো। ড্যানি ফুপিয়ে কাঁদতে শুরু করলো। ওর স্মৃতিগুলো কুয়াশার মতো মিলিয়ে গিয়েছে। ডক্টর বিল যে ওয়াটার কুলার থেকে ওর জন্য 1 গ্লাস পানি নিয়ে এলেন।
সেটা খাবার পর ও আরেক গ্লাস চাইল। দ্বিতীয় গ্লাসটা খালি হবার পর ড্যানি একটু ধাতস্থ হলো। ড্যানি, আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না, ডক্টর বিল আস্তে আস্তে বললেন। কিন্তু তোমার কি মনে আছে টনিকে দেখবার আগে তুমি কি ভাবছিলে? হ্যাঁ, ড্যানি বিড়বিড় করে বলল, আম্মু আমাকে নিয়ে চিন্তা করছে, আম্মু আমাকে নিয়ে চিন্তা করছে। আম্মুরা তো সবসময়ই বাচ্চাদের নিয়ে চিন্তা করে বাবা। না, সেরকম নয়। ছোটবেলায় আম্মুর এইলিন নামে এক বোন ছিল, যে গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায়। আম্মু তার কথা ভাবছিল। তারপর আমার আর কিছু মনে নেই। ডক্টর বিল ওর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিলেন। উনি কি এটা কিছুক্ষণ আগে চিন্তা করছিলেন, ওয়েটিং রুমে বসে? জি। ড্যানি, তুমি এটা জানলে কিভাবে? জানি না, হয়তো আমার জ্যোতির কারণে। কি? আমার ভালো লাগছে না, আমি বাবা আর আম্মুর কাছে যেতে চাই। ঠিক আছে ড্যান, তুমি বাইরে যেয়ে ওদের সাথে দেখা করো, তারপর ওদের বলো যে আমি ওদের একটু ভেতরে আসতে বলছি। জি। ড্যানি দায়িত্বপূর্ণভাবে মাথা নড়ল। গুড বয়। ড্যানি একটু হাসল। আমি ওর ভেতরে কোনো ধরনের অসুখ খুঁজে পাইনি, ডক্টর বিল বললেন। না শারীরিক না মানসিক। ও অনেক কল্পনাপ্রবণ, এটা ঠিক। অনেক বাচ্চাই কল্পনাপ্রবণ হয়, এটা অস্বাভাবিক কিছু নয়। উনি একটু থেমে যোগ করলেন, আর ও প্রচণ্ড বুদ্ধিমান। ওর বয়সী অন্যান্য বাচ্চাদের তুলনায় ওর অনেক ভালো বাক্য গঠন ক্ষমতা আছে। অন্য বাবারা বাচ্চাদেরকে নির্বোধ বা অবুঝ মনে করে, কিন্তু আমার তেমন কখনোই মনে হয়নি। জ্যাকের গলায় চাপা গর্ব। ড্যানির মতো বাচ্চাকে অবুঝ মনে করবার কোনো কারণও নেই, ডক্টর বললেন। আমার অনুরোধে ড্যানি গতকাল বাথরুমে যা হয়েছিল তার পুনরাবৃত্তি করতে চেষ্টা করে। ও ঠিক সেই অবস্থায় চলে যায় আপনারা যেটার কথা বলছিলেন। ওর পেশিগুলো ঢিলে হয়ে আসে, চোখ উল্টে যায় আর শরীর ঝুঁকে যায়। এই জিনিসটাকে প্রফেশনালরা আত্মসম্মোহন বলে। সত্যি বলতে জিনিসটা দেখে আমি অভিভূত হয়ে গিয়েছি। টরেন্সরা সোজা হয়ে বসল। কি হয়েছিল ওর? ডক্টর বিল ওদেরকে বললেন সম্মোহিত হবার পর ড্যানি কি করেছে, কিভাবে ও নিজের মধ্যে হারিয়ে গিয়েছিল, আর কিভাবে অমানুষ, অন্ধকার আর অভিশপ্ত এই কথাগুলো বিড়বিড় করেছে। টনি আবার? জ্যাক মাথা নাড়তে নাড়তে বলল। আসলে ব্যাপারটা কি, তা কি আপনি বুঝতে পেরেছেন ডক্টর? ওয়েন্ডি জানতে চাইল। আমি একটা থিওরি দাঁড় করেছি, কিন্তু আপনাদের সেটা পছন্দ নাও হতে পারে। শুনেই দেখি, জ্যাক বলল। ড্যানি আমাকে যা বলল তা শুনে মনে হচ্ছে ওর কাল্পনিক বন্ধু টনি আপনারা বাসা বদলে এখানে আসবার আগ পর্যন্ত ওর উপকারী চাইতো, কিন্তু এখানে আসবার পর থেকে টনি বদলে গিয়েছে। ও এখন ড্যানিকে ভয়ঙ্কর বিভীষিকাময় স্বপ্ন দেখায়। ড্যানির জন্যে ব্যাপারটা আরও কষ্টকর, কারণ স্বপ্নে কি দেখেছে তা ওর মনে থাকে না, আর এই অজানা শঙ্কা ওর মনে আরও বেশি করে চেপে বসেছে। এটা অবশ্য আমরা প্রায়ই দেখি। মানুষের একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে ভালো স্বপ্ন মনে রাখা আর দুঃস্বপ্ন ভুলে যাওয়া। হয়তো আমাদের ব্রেনের অবচেতন আর সচেতন অংশগুলোর মাঝখানে একটা ফিল্টারের মতো আছে, যেটা মনের গভীরের আতঙ্কগুলো থেকে আমাদের আলাদা রাখতে চায়। তাহলে আপনি বলছেন যে আমরা বাসা বদলেছি দেখে ড্যানির সমস্যা হচ্ছে? ওয়েন্ডি জিজ্ঞাসা করল। সম্ভাবনা আছে, বিশেষ করে আপনাদের যদি বাধ্য হয়ে বাসা বদলাতে হয়ে থাকে তাহলে, ডক্টর জবাব দিলেন। তাই হয়েছিল কি? জ্যাক একটু ইতস্তত করে জবাব দিল। আমি স্টভিংটনে একটা স্কুলে পড়াতাম, আমার চাকরি চলে গিয়েছিল। বেশ, ডক্টর চিন্তিত স্বরে বললেন। আরও একটা কথা, আপনাদের আমি বিব্রত করতে চাই না, কিন্তু ড্যানির ধারণা একসময় আপনারা ডিভোর্স নেবার কথা ভাবছিলেন। যদিও ও এখন আর এটা নিয়ে চিন্তিত নয়, কারণ ওর মনে হয় যে এখন আর আপনাদের মধ্যে কোনো সমস্যা নেই। জ্যাকের চোয়াল বিস্ময়ে ঝুলে পড়ল, আর ওয়েন্ডি এত জোরে ঝটকা খেল যে ওর শক খেয়েছে। আমরা কখনো ওটা নিয়ে ওর সামনে কথা বলিনি। ওর সামনে তো দূরে থাক, নিজেদের মধ্যেও না। ডক্টর,
আমার মনে হয় আপনাকে সব কিছু খুলে বলাই ভালো, জ্যাক বলল। আমার কলেজে থাকতেই মদে আসক্তি ছিল, আর ড্যানির জন্মের পর সেটা হঠাৎ করে বেড়ে যায়। আমি লেখায়ও আর মন দিতে পারছিলাম না। এর মধ্যে একদিন ড্যানি আমার কিছু জরুরি কাগজপত্র নিয়ে খেলতে গিয়ে সেগুলোর ওপর কালি ফেলে দেয়, আর তারপর জ্যাকের গলা ধরে এলো, যদিও নিজের ওপর এতটা নিয়ন্ত্রণ রেখেছিল যে ওর চোখ থেকে পানি পড়ল না। হে ঈশ্বর, কথাটা মনে করলেও আমার গা শিউরে ওঠে। তখন আমি রাগের মাথায় ওকে মারতে যেয়ে ওর হাত ভেঙে ফেলি। তার 3 মাস পর আমি মদ খাওয়া ছেড়ে দিই, আর এরপর কখনো ড্যানির গায়ে হাত তুলিনি। ডক্টর বিল পেছন দিকে হেলান দিলেন। আমি অবশ্য বুঝতে পেরেছিলাম যে ওর হাতে একটা ফ্র্যাকচার আছে, কিন্তু ওটা নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। আর আসলেই তারপর ওকে কখনো আঘাত করা হয়েছে বলে আমার মনে হয়নি। আমরা জানি সেটা, ওয়েন্ডি ক্রুদ্ধ স্বরে বলল। জ্যাক তো আর ওকে ইচ্ছে করে ব্যথা দেয়নি। না ওয়েন্ডি, জ্যাক আস্তে করে মাথা নাড়ল। হয়তো আমার মনে গভীরে কোথাও ড্যানিকে ব্যথা দেওয়ার ইচ্ছাটা আসলেই লুকিয়েছিল। জ্যাক ডক্টর বিলের দিকে তাকালো। জানেন ডক্টর, এই প্রথম আমি আর আমার স্ত্রী ডিভোর্স নিয়ে প্রকাশ্যে কথা বললাম। ড্যানিকে মারা অথবা আমার মদের নেশার কথাও আমাদের মধ্যেই প্রথম হচ্ছে। আর এটাই হচ্ছে প্রধান সমস্যা, ডক্টর বিল বললেন। আমি সাইকিয়াট্রিস্ট নই, কিন্তু ড্যানির যদি মানসিক চিকিৎসা লাগে তাহলে আমি এই বোল্ডারেই ভালো একজন সাইকিয়াট্রিস্ট চিনি, কিন্তু ওর লাগবে বলে মনে হয় না। ড্যানি একজন বুদ্ধিমান, কল্পনাপ্রবণ আর প্রাণবন্ত ছেলে। আপনাদের দাম্পত্যিক সমস্যা ওর ওপর খুব বেশি প্রভাব ফেলেছে বলে মনে হয় না। ছোট বাচ্চারা অনেক কিছুই সহজে মেনে নিতে পারে, ক্ষমাও করে দিতে পারে। জ্যাক নিজের হাতের দিকে তাকিয়েছিল। ওয়েন্ডি ওর একটা হাত নিজের হাতে তুলে নিল। কিন্তু ও বুঝতে পেরেছিল যে আপনারা কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। ওর সেটা নিয়ে দুশ্চিন্তা ছিল, নিজের হাত নিয়ে নয়। তাই ও আমাকে ডিভোর্সের কথাটা বলেছে, কিন্তু হাত ভাঙার কথা বলেনি। এমনকি নার্স যখন চেক আপের সময় ওকে জিজ্ঞেস করেছে ওর হাতে কি হয়েছিল, ড্যানি এমন একটা ভাব দেখায় যেন ওটা কিছুই না। বাচ্চাটা এত ভালো, জ্যাক বিড়বিড় করলো। ওর 2 চোয়াল এত শক্ত হয়ে চেপে বসেছিল যে ওর গালের পেশি ফুলে উঠেছে। আমরা আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম কে জানে যে ও আমাদের ঘরে জন্মেছে। ডক্টর বিল বললেন, ও মাঝে মাঝে একটা কাল্পনিক জগতে হারিয়ে যায়। এটা অস্বাভাবিক কিছু নয়, অনেক বাচ্চারই কাল্পনিক বন্ধু থাকে। আমার ছোটবেলার বন্ধু ছিল চাকচাক নামে একটা কথা বলা মোড়ক, যে আমার 2 ভাই বাসা ছেড়ে চলে যাবার পর আমার কাছে আসতো। বলা বাহুল্য, আমি বাদে আর কেউ ওকে দেখতে পেত না। আর আপনাদের নিশ্চয়ই বলে দিতে হবে না ড্যানের বন্ধুর নাম মাইক অথবা জন না হয়ে টনি কেন হলো। না, বুঝেছি, ওয়েন্ডি বলল। ওকে কি কখনো এ কথাটা বলেছেন? না, বলা কি উচিত হবে? জ্যাক জানতে চাইল। দরকার আছে বলে মনে হয় না, ওকে নিজে থেকেই বুঝতে দিন, তাতে ওর উপকার হবে। দেখেন, সাধারণ কাল্পনিক বন্ধুর ক্ষেত্রে যা দেখা যায় তার তুলনায় ড্যানির সাথে টনির সম্পর্কটা আরও গভীর। ড্যানির ওকে দরকার ছিল যাতে ও এসে ড্যানিকে ভালো ভালো জিনিস দেখায়, যাতে ওকে অন্য কোনো জাদুর জগতে নিয়ে যায়। একবার জাদুর মতো টনি ওকে দেখায় বাবার ট্রাঙ্কটা কোথায় লুকানো আছে, আরেকবার দেখায় বাবা মা জন্মদিনে ওকে কোথায় নিয়ে যাবে। কিন্তু ও এগুলো জানলো কিভাবে? ওয়েন্ডি বিহ্বল হয়ে প্রশ্ন করল। ওর তো কিছুতেই এসব জানবার কথা নয়। মাঝে মাঝে আমার মনে হয় ড্যানির মধ্যে অলৌকিক ক্ষমতা আছে। ডক্টর মৃদু হেসে প্রশ্ন করলেন। জন্মের সময় ওর মুখ একটা পর্দায় ঢাকা ছিল, ওয়েন্ডি দুর্বল স্বরে জবাব দিল। ডক্টর বিল এবার বেশ জোরে হেসে উঠলেন। জ্যাক আর ওয়েন্ডির মুখেও হাসি দেখা দিল। ওরা একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করল। ড্যানির এই অদ্ভুত ক্ষমতা হচ্ছে আরও একটা ব্যাপার যেটা নিয়ে ওরা আগে কখনো আলোচনা করেনি। এরপর আপনারা বলবেন যে ও আকাশেও উঠতে পারে, ডক্টর হাসি মুখে বললেন। না না, ব্যাপারটা তেমন কিছু নয়। ওর ভেতরে যে ক্ষমতা আছে সেটা অলৌকিক নয়, তীক্ষ্ণ পর্যবেক্ষণের ক্ষমতা। ও জানতো আপনার ট্রাঙ্ক সিঁড়ির নিচে আছে, কারণ বাকি সবগুলো জায়গা তো আপনার খোঁজা হয়ে গিয়েছিল।
তাই না মিস্টার টরেন্স? জিনিসটা খুব সহজ, ভালোভাবে চিন্তা করলে আপনিও ধরতে পারবেন। আর পার্কে যাবার বুদ্ধিটা প্রথমে কার মাথা থেকে বের হয়, ওর না আপনাদের? ওর অবশ্যই, ওয়েন্ডি উত্তর দিল। টিভিতে সারাক্ষণই ওই পার্কটার বিজ্ঞাপন দিত। ড্যানি যাবার জন্য অস্থির হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের কাছে ওখানে যাওয়ার মতো টাকা ছিল না। আমরা ওকে কথাটা জানিয়েছিলামও। জ্যাক যোগ করল, কিন্তু তার কিছুদিন পর একটা ম্যাগাজিনে আমার একটা গল্প পুনর্মুদ্রণ বাবদ আমাকে কিছু টাকা পাঠায়। সেই টাকা দিয়ে আমরা ড্যানিকে পার্কে নিয়ে গিয়েছিলাম। ডক্টর কাঁধ ঝাঁকালেন। ব্যাপারটা আমার কাছে কাকতালীয় বাদে আর কিছু বলে মনে হচ্ছে না। আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন, জ্যাক বলল। ডক্টর বিল হেসে বললেন, ড্যানি নিজেই আমার কাছে স্বীকার করেছে যে টনি ওকে যা দেখায় তা সবসময় সত্যি হয় না। মাঝে মাঝে ড্যানির পর্যবেক্ষণ ভুল হয় আর কি। ড্যানি অবচেতনে তাই করছে যা ভণ্ডপীর আর ম্যাজিশিয়ানরা স্বেচ্ছায় করে। ওকে আমার ভালো লেগেছে। যদি ওর এই ক্ষমতা ও ঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে ও ভবিষ্যতে খুব বড় কেউ হতে পারবে। ওয়েন্ডি মাথা ঝাঁকালো। অবশ্যই ও একমত যে ড্যানি ভবিষ্যতে বড় কেউ হবে, কিন্তু ডক্টর ওর ক্ষমতার যে ব্যাখ্যা দিলেন সেটা ওর মনস্পুত হয়নি। ডক্টরের এটা জানার কথা নয় যে ড্যানি আরও অনেক সূক্ষ্ম ব্যাপার আগে থেকেই বুঝতে পারে। যেমন লাইব্রেরিতে যেসব বই ফেরত দিতে হবে সেগুলো আগে থেকেই গুছিয়ে রাখে। যদিও ও পড়তে পারে না, আর ওর জানার কথাও নয় কোন বইগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তারপর জ্যাক যখন গাড়ি ধোয়ার প্রস্তুতি নেয়, তখন ও দেখে ড্যানি আগে থেকেই বালতি নিয়ে ওর জন্য অপেক্ষা করছে। ও বলল, কিন্তু ও এখন দুঃস্বপ্ন দেখছে কেন? টনি ওকে বাথরুমের দরজা লাগাবার নির্দেশই বা কেন দিল? কারণ ড্যানির এখন আর টনিকে দরকার নেই, ডক্টর বিল বললেন। টনির জন্ম এমন এক সময়ে যখন আপনার আর আপনার স্বামীর মধ্যে সমস্যা চলছিল। হাত ভাঙার ঘটনাটাও তখন ঘটে। আপনাদের মধ্যে শঙ্কাময় নীরবতা বিরাজ করছিল। শঙ্কাময় নীরবতা? কথাটা ডক্টর ভুল বলেননি, ওয়েন্ডি মনে মনে ভাবল। ওর আর জ্যাকের মধ্যে তখন প্রায় কথা বলাই বন্ধ হয়ে গিয়েছিল। জ্যাক রাতভর বাইরে থাকতো, আর এদিকে ওয়েন্ডি ড্যানিকে টিভির সামনে বসিয়ে অথবা ঘুম পাড়িয়ে নিজে জেগে সোফায় পড়ে থাকতো। রাতের খাবার টেবিলে লবণটা দিও আর ড্যানি গাজর তোমার স্বাস্থ্যের জন্য ভালো, খেয়ে নাও ছাড়া কোনো কথা হতো না। ডক্টর তখনও বলে যাচ্ছিলেন, এখন অবশ্য দিনকাল পাল্টে গেছে। মানসিক অসুস্থতা বাচ্চাদের মধ্যে প্রায়ই দেখা দেয়। আমাদের বড়দের সাথে ছোটদের যেন একটা নীরব সমঝোতা হয়েছে। বাচ্চারা একটু পাগলামি করবেই। ওদের অদৃশ্য বন্ধু থাকে। ওদের মন খারাপ থাকলে ওরা ঘরের কোনায় মাথা নিচু করে বসে থাকে, নিজেদের খেলনার সাথে কথা বলে। যদি বড় কেউ এমন করে, তাহলে ওকে পাগলাগারোতে পাঠাতে আমাদের 1 মিনিটও দেরি হয় না। কিন্তু কোনো বাচ্চার বেলায় এ ধরনের ব্যবহার একদম স্বাভাবিক। আমরা এসব কিছু একটা কথা বলে উড়িয়ে দেই, যে বড় হলে এসব ঠিক হয়ে যাবে। জ্যাক ডক্টরের কথাটা শেষ করল। ডক্টর চোখ পিটপিট করলেন। ঠিক তাই, অস্বীকার করতে পারবো না যে ড্যানির সামান্য হলেও মানসিক অসুস্থতা দেখা দেবার আশঙ্কা আছে। পারিবারিক সমস্যা, কাল্পনিক বন্ধু যে শুধু কল্পনায় আটকে থাকতে চায় না, সব মিলিয়ে এই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না যে বড় হলে ড্যানি এসব ঠিক না হয়ে আরও খারাপ হয়ে যাবে। ও কি অটিস্টিক হয়ে যেতে পারে? ওয়েন্ডি ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। অটিস্টিক শব্দটাকে ও জমের মতো ভয় পায়। নিজের ছেলেকেও প্রতিবন্ধী, হুইল চেয়ার বন্ধী হিসেবে ভাবতেই চায় না। হতে পারে, কিন্তু সম্ভাবনা কম, ডক্টর বিল বললেন। একদিনও হয়তো টনির জগৎ থেকে আর ফিরে আসবে না। ঈশ্বর, জ্যাক বলল। কিন্তু এত চিন্তার কিছু নেই। আপনারা এখন একসাথে থাকেন এমন একটা জায়গায় যেখানে একজন আরেকজনের ওপর ভরসা না করে উপায় নেই। ড্যানির এমন পরিবেশই দরকার। তাছাড়া ও যে টনির জগৎ আর আমাদের জগতের পার্থক্য বুঝতে পারে, এতেই বোঝা যায় যে ওর মানসিক অবস্থা খুব একটা সঙ্গীন নয়। ও বলল, আপনারা ডিভোর্সের চিন্তা বাদ দিয়ে দিয়েছেন। কথাটা কি সত্যি? জি, ওয়েন্ডি বলল। জ্যাক ওর হাত নিজের মুঠোয় চেপে ধরল, এত জোরে যে ওয়েন্ডি একটু ব্যথা পেল। জবাবে ওয়েন্ডিও জ্যাকের হাত চেপে ধরল।
এডমন্ডস মাথা ঝাঁকালেন। ড্যানির আর টনিকে দরকার হবে না, ও নিজেই টনিকে নিজের মাথা থেকে দূর করে দেবে। টনি হয়তো সহজে যেতে চাইবে না, কিন্তু ড্যানির ওপর আমার ভরসা আছে। ডক্টর উঠে দাঁড়ালেন, তার সাথে সাথে টরেন্সরাও উঠে দাঁড়ালেন। আবারও বলছি, আমি সাইকিয়াট্রিস্ট নই, মিস্টার টরেন্স। যদি দেখেন শীতকাল শেষ হবার পরও ড্যানি দুঃস্বপ্ন দেখছে, তাহলে আমি জোর দিয়ে বলছি ওকে একজন অভিজ্ঞ সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে। বেশ, আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই ডক্টর, জ্যাক যন্ত্রণা জড়িত মুখে বলল। অনেক দিন পর এসব নিয়ে কথা বলতে পেরে আমার উপকার হয়েছে। আমারও, ওয়েন্ডি বলল। ওরা বেরিয়ে যাবার সময় ডক্টর এডমন্ডস প্রশ্ন করলেন, মিসেস টরেন্স, আপনার কি এইলিন নামে কোনো বোন ছিল? ওয়েন্ডি বিস্মিত চোখে ওনার দিকে তাকালো। হ্যাঁ, আমার বয়স যখন 10 আর ওর 6, তখন ও মারা যায়। রাস্তা থেকে একটা বল তুলে আনবার সময় একটা ট্রাক ওকে চাপা দিয়ে দেয়। ড্যানি কি এ কথাটা জানে? আমি জানি না, মনে হয় না। ও বলল যে আপনি ওয়েটিং রুমে এইলিনের কথা চিন্তা করছিলেন। হ্যাঁ, আসলেই করছিলাম। বহুদিন পর ওর কথাটা মনে পড়ল। ওয়েন্ডি আস্তে আস্তে বলল। রেড ড্রাম কথাটা কি আপনাদের কাছে বৈশিষ্ট্যপূর্ণ? ওয়েন্ডি মাথা নাড়ল, কিন্তু জ্যাক উঠে বলল, ও কালকে এই কথাটা বলেছিল জ্ঞান ফিরবার পরে। রেড ড্রাম না, রাম, ডক্টর শুধরে দিলেন। ও এই কথাটা বেশ জোর দিয়ে বলেছে, রাম। জ্যাক রুমাল বের করে নিজের ঠোঁট মুছল। জ্যোতি কথাটা কি আপনাদের কাছে বৈশিষ্ট্যপূর্ণ? এবার ওরা দুজনই মাথা নাড়ল। যাক, জিনিসটা তেমন জরুরি নয়। ডক্টর এসে ওয়েটিং রুমের দরজা খুলে দিলেন। এখানে ড্যানি টরেন্স নামে কেউ আছে যে বাড়ি যেতে চায়? ড্যানি একটা বাচ্চাদের পত্রিকা হাতে নিয়ে ছবি দেখছিল। বাবা মাকে বের হতে দেখে ও লাফিয়ে উঠল। ও দৌড়ে জ্যাকের কাছে এলো, যে ওকে কোলে তুলে নিল। ডক্টর বিল হাসি মুখে বললেন, যদি বাবা মাকে ভালো না লাগে তাহলে আমার সাথে থেকে যাও। না না, বলতে বলতে ড্যানি এক হাত দিয়ে বাবার আর অন্য হাত দিয়ে মায়ের গলা পেঁচিয়ে ধরল। ওরা তিনজনই হাসছিল। ডক্টর জ্যাককে বললেন, যদি কোনো দরকার হয় তাহলে আমাকে ফোন দেবেন। তারপর একবার ওদের তিনজনের দিকে তাকিয়ে আবার বললেন, কিন্তু দরকার হবে বলে মনে হচ্ছে না। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা এই গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন ও আপনার পরিবার, আশেপাশের পরিচিত মানুষদের সাথে শেয়ার করে আমাদের এরকম ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন। এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।